আসসালামু আলাইকুম। আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রীরা, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস। তোমরা লকডাউনের মধ্যে আশা করছি তোমাদের পড়াশোনা অব্যাহত রাখছো। আমরা চেষ্টা করছি তোমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে সহযোগিতা করার জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় ছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই জেনেছ যে তোমাদের বাংলায় 100 নম্বর দুটো মিলিয়ে, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো মিলিয়ে 100 নম্বরের উত্তর দিতে হবে। তার মধ্যে সিকিউ অর্থাৎ সৃজনশীল পদ্ধতি তোমাদের 70 নম্বর এবং 30 নম্বর রয়েছে এমসিকিউ অর্থাৎ নোট ব্যক্তি। তো 30 নম্বরের মধ্যে তোমাদের বাংলা ব্যাকরণের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, যেই বিষয়গুলো আজকে তোমাদেরকে আমি জানাবো বা তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ, সেখানে তোমাদের সিলেবাস খুব দীর্ঘ নয়, একেবারে ছোটও নয়। সুতরাং তোমাদের সেটি আগে জানতে হবে। যেমন ভাষা সম্পর্কে তোমরা জেনেছ যে আমাদের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির নাম হচ্ছে ভাষা, যেটা আমরা আমাদের মনোভাব প্রকাশের জন্য ব্যবহার করে থাকি। পৃথিবীতে সমস্ত ভাষারই দুটি রূপ আছে, এটা মনে রেখো। তোমাদের পরীক্ষায় কখনো কখনো আসে যে পৃথিবীর সমস্ত ভাষার দুটি রূপ, একটা হচ্ছে লেখ্য রূপ, একটা হচ্ছে কথ্য রূপ। অর্থাৎ মানুষ যা মুখে বলে ঠিক সেরকম করে লেখে না। অতএব এই দুটি রূপের কথা তোমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা যে ভাষা ব্যবহার করি, এই ভাষার কোত্থেকে আসছে বা আদি রূপ কী, সে আদি রূপের নাম কি? তোমরা জানো, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ভাষা মানুষের প্রয়োজনে মানুষ সৃষ্টি করে, এবং যখন প্রয়োজন হয় না তখন সে ভাষা এমনিতেই বিলুপ্ত হয়ে যায়। তো এই যে মানুষের জন্মের মতো ভাষারও জন্ম, আবার ভাষার মৃত্যু। তো ভাষাবিদগণ গবেষণা করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখেন যে এই ভাষা আদি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। তাহলে পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষার উৎস কী? উৎস হচ্ছে বাংলা ভাষার উৎস বলতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে, যেমন ধরো তুমি তোমার বাবার নাম বলতে পারো, দাদার নাম বলতে পারো, এভাবে একটা পর্যায়ে গিয়ে তুমি কিন্তু থেমে যাবে। তো সেই কারণে বলা হয় যে বাংলা ভাষার উৎস কোনটি। তোমাদের মনে রাখতে হবে বাংলা ভাষার উৎস হচ্ছে প্রাকৃত ভাষা, এবং বাংলা ভাষার জন্ম হচ্ছে মাগধী ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম লাভ করেছে মাগধী ভাষা থেকে। তাহলে আমরা এই ভাষা সম্পর্কে জানলাম। এরপরে বাংলা ভাষা কত লোক কথা বলে পৃথিবীতে? তোমাদের মনে রাখতে হবে বাংলা ভাষা 30 কোটি লোক কথা বলে। বাংলা ভাষায় পৃথিবীতে 30 কোটি লোক কথা বলে, এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা হচ্ছে চতুর্থ। এটাও তোমাদের মনে রাখতে হবে, বাংলা ভাষা চতুর্থ। এবং আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, সেটি হচ্ছে এই যে বাংলা ভাষা বাংলাদেশের সংবিধানে আছে। এটি প্রথম অংশের 3য় অনুচ্ছেদে বাংলা ভাষা যে বাংলাদেশের রাষ্ট্রভাষা এটি রয়েছে। এটাও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে বাংলা ভাষার দুটি রূপ রয়েছে। কয়টি রূপ? দুটি রূপ। একটা হচ্ছে
মানে লিখিত ভাষার দুটি রূপ আছে, মনে রেখো লিখিত ভাষার দুটি রূপ, একটি হচ্ছে সাধু, একটি হচ্ছে চলিত। সাধু ভাষা প্রাচীন ভাষা, তোমাদের পরীক্ষায় যদি আসে যে প্রাচীন রূপ কোনটি, তাহলে সাধু ভাষা হচ্ছে প্রাচীন এবং চলিত ভাষা হচ্ছে আধুনিক। সাধু ভাষা চলিত ভাষার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। একটা হচ্ছে সাধু ভাষা যেমন ব্যাকরণের নিয়ম মেনে চলে, চলিত ভাষা সেরকম নয়। সাধু ভাষার ক্রিয়ারূপ এবং সর্বনাম দীর্ঘ হয়, চলিত ভাষার সংক্ষিপ্ত হয়। সাধু ভাষার গুরু গম্ভীর, চলিত ভাষা হালকা চটুর। এই প্রধান পার্থক্য, তেমন আর বলার দরকার নেই। নাটক সংলাপের উপযোগী হচ্ছে চলিত ভাষা, আর সাধু ভাষা উপযোগী নয়। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে সাধু ও চলিত ভাষার বিষয়টি। এরপরে বাংলা ভাষায় কার কয়টি? কার হচ্ছে 10টি এবং ফলা হচ্ছে 6টি। এটা মনে রাখতে হবে, ফলা হচ্ছে 6টি, কার হচ্ছে 10টি। এরপরে ইয় শব্দের উচ্চারণ 3 প্রকার, এটাও পরীক্ষায় আসে যে ইয় শব্দের উচ্চারণ কয় প্রকার? 3 প্রকার। এরপরে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলোই। যে এরপরে আছে বাকযন্ত্র কি? বাকযন্ত্র অর্থাৎ যেখান থেকে ধ্বনি আমরা উচ্চারণ করি, যেসব প্রত্যঙ্গ থেকে ধ্বনি উচ্চারিত হয় সেগুলো হচ্ছে বাকযন্ত্র। এরপরে আছে যেমন ধরো যৌগিক স্বরধ্বনি 25টি, ক থেকে ম পর্যন্ত। এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি, যৌগিক ধ্বনি বা স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ 25টি। আর একটা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি 2টি, ও ও। যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি 2টি, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ও। আর যেমন ধরো আমাদের এই বাকযন্ত্র 5টি, তার মধ্যে রয়েছে কণ্ঠ, এই যে কণ্ঠ, তারপরে আছে তালু, তারপরে আছে দন্ত, তারপরে ওষ্ঠ। তাহলে ওষ্ঠ থেকে শুরু করে যদি আমরা হিসাব করি, তাহলে ওষ্ঠ, তালু, দন্ত, তারপরে কণ্ঠ, আরেকটি হচ্ছে মূর্ধা। এই পাঁচটি হচ্ছে বাকযন্ত্র। এরপরে আমাদের ধ্বনি উচ্চারণের কোত্থেকে উচ্চারিত হয়? আসলে ফুসফুস আমাদের ধ্বনি উচ্চারণের মূল, অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস দিয়েই আমরা সাধারণত ধ্বনি উচ্চারণ করি। এটা তোমাদের মনে রাখতে হবে। এই মোটামুটি ধ্বনি উচ্চারণের বিষয়গুলো। এরপরে আছে সন্ধি। সন্ধি অর্থ হচ্ছে মিলন। কেমন? সন্ধি অর্থ হচ্ছে মিলন, বন্ধুত্ব। আমরা বলি না যে অমুক দেশের সাথে অমুক দেশের সন্ধি হয়েছে, অর্থাৎ তাদের মিল হয়েছে। তো এটা মনে রাখতে হবে তোমাদের। এই সন্ধি তোমাদের আসে পরীক্ষায়, যেমন ধরো লবণ, এরকম কিছু শব্দ আছে, বেশি না, অল্প কিছু শব্দ তোমরা যদি মুখস্থ করো তাহলে তোমরা আশা করি পারবে। যেমন লবণ, লো যোগ অন, লবণ। নাবিক, নৌ যোগ ইক, নাবিক। তারপরে ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। পদ্ধতি, পদ যোগ হতি, পদ্ধতি। কৃষ্টি, কৃষ যোগ তি, কৃষ্টি। তারপরে আছে ধরো শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা। স্বাগতম, সুযোগ আগতম, স্বাগতম। তারপরে স্বল্প, সুযোগ অল্প, স্বল্প। তারপরে সুবন্ত, শুভযোগ অন্ত, সুবন্ত, ইত্যাদি ইত্যাদি। এরকম কিছু আছে, যেমন নায়ক, নৈযোগ অক, নায়ক। তারপরে গায়ক, গৈযোগ অক, গায়ক, ইত্যাদি ইত্যাদি কিছু শব্দ রয়েছে, যেগুলো বেশি না, অল্প কিছু শব্দ যদি তোমরা মুখস্থ করো, আশা করছি তোমরা সন্ধির বিষয়টি পারবে। এরপরে যেমন ধরো জনৈক, জনযোগ এক, জনযোগ এক, জনৈক, এগুলো তোমাদের সন্ধির বিষয়। তারপরে প্রত্যেক, প্রতিযোগ এক, প্রত্যেক। এরপরে
শব্দের প্রাণ কি তোমাদের পরীক্ষায় আসে? শব্দের প্রাণ হচ্ছে অর্থ। শব্দের প্রাণ হচ্ছে অর্থ। এই গেল শব্দ। এরপরে লিঙ্গ অর্থ হচ্ছে চিহ্ন। লিঙ্গ কেমন? লিঙ্গ শব্দ চিহ্ন, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। এর মধ্যে কিছু রয়েছে, যেমন ধরো নি যোগ করে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা হয়। আবার যেমন জেলে যোগ নি, জেলে নি, স্ত্রীবাচক নি শব্দ। এরপরে আছে কিছু, যেমন ধরো মা, এর স্ত্রীলিঙ্গ কি? বাবা। এরপরে দাদা, দাদি, নানা, নানি। এরপরে আছে যেমন ধরো সুখ, শাড়ি, এরকম কিছু আছে। যে কিছু শব্দ আছে যেগুলো একেবারে পুরো পরিবর্তন করে স্ত্রীলিঙ্গ করা হয়। কিছু আছে দীর্ঘই যোগ করে করতে হয়, কিছু আছে নি যোগ করে করতে হয়, কিছু আছে আলাদা শব্দ যুক্ত করে করতে হয়, যেমন কবি, মহিলা কবি, এরকম। তো এগুলো তোমরা কিছু এরকম নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি তোমরা পালন করো, তাহলে শেখো, তাহলে তোমরা এগুলা লিঙ্গান্তর করতে পারবে। খুব বেশি কঠিন নয়। তবে তোমাদের প্রায়শই যেটা আসে সেটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ, যেটার কোনো পুরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ হয় না, আবার নিত্য স্ত্রীবাচক শব্দের পুরুষলিঙ্গ হয় না। যেমন ধরো কৃতদার, এটা স্ত্রীলিঙ্গ নেই। কৃতদার মানে হচ্ছে বিবাহিত, অকৃতদার মানে হচ্ছে অবিবাহিত, এটা কোনো স্ত্রীলিঙ্গ নেই। এরপরে কবিরাজ, কেমন? ঢাকি, এটার কোনো স্ত্রীবাচক শব্দ নেই। এরপরে নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে রয়েছে যেমন সধবা, তারপরে বিধবা, তারপরে এও, দাই, এই শব্দগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। এগুলোই সাধারণত তোমাদের পরীক্ষায় বেশি আসে। এরপরে যে বিষয়টি তোমাদের বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রতি বছর বেশি বেশি প্রশ্ন হয়, সেগুলো হচ্ছে যেমন ক্রিয়া। ক্রিয়া অনেকগুলো রয়েছে। তার মধ্যে প্রথমে আছে সমাপিকা ক্রিয়া, এরপরে অসমাপিকা ক্রিয়া, এরপরে রয়েছে সকর্মক ক্রিয়া, এরপরে অকর্মক ক্রিয়া, এরপরে আছে প্রযোজক ক্রিয়া, এরপরে যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। এই ক্রিয়াগুলো তোমাদের জানতে হবে, কেমন? তাহলে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া সম্পর্কে বলে নেই। সমাপিকা হচ্ছে যেই বাক্যের মধ্যে কাজ সম্পন্ন হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে, আর এটা বোঝাই যায়। আর অসমাপিকা যেটিতে কাজ সম্পন্ন হয় না, যেমন ধরো রহিম বাড়িতে গিয়ে পড়াশোনা করবে। রহিম বাড়িতে গিয়ে পর্যন্ত যদি আমি বলতাম, তাহলে এটি হতো অসমাপিকা ক্রিয়া। কিন্তু যখন আমি বাক্যটি পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করলাম যে পড়াশোনা করবে, এটি সমাপিকা হয়ে গেল। অর্থাৎ পূর্ণ ভাব যখন প্রকাশিত হলো তখন সেটি সমাপিকা, আর বাক্যের মধ্যে পূর্ণ ভাব যখন সম্পন্ন হয়নি সেটি অসমাপিকা ক্রিয়া। কেমন? আমি যেতে যেতে বললাম, আর কিছু বললাম না, তুমি কিছুই বুঝলে না, একটি প্রশ্ন থেকে গেল যেতে যেতে কি, তাহলে এটি অসমাপিকা ক্রিয়া। আবার যদি আমি বলি আমি যেতে যেতে গান গাইব, তখন গান গাইব বললাম, আমি পূর্ণাঙ্গ রূপে আমাদের মনের ভাবটি প্রকাশ করলাম, এটি সমাপিকা ক্রিয়া। তাহলে আমি বোঝাতে পেরেছি আশা করি। এরপরে আছে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া হচ্ছে যেই বাক্যের মধ্যে কর্ম থাকে, আর অসমাপিক হচ্ছে কর্ম থাকে না। অকর্মক ক্রিয়া হচ্ছে কর্ম থাকে না। কর্ম জিনিসটা কি তাহলে? এইটা ভালো করে চিনতে পারলেই তোমরা বুঝতে পারবে কোনটি সকর্মক, কোনটি অকর্মক।
কর্ম হচ্ছে কি এবং কাকি। এই প্রশ্নের উত্তর যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি সকর্মক্রিয়া, আর যদি না থাকে অকর্মক্রিয়া। যেমন ধরো, বাবা আমাকে একটি কলম দিয়েছেন। বাবা আমাকে একটি কলম দিয়েছেন। কি দিয়েছেন? কলম। কে দিয়েছেন? বাবা। তাহলে কে এবং কাকে, এই প্রশ্নের উত্তর যে বাক্যের মধ্যে রয়েছে, তাহলে আমি যদি বলি বাবা আমাকে একটি কলম দিয়েছেন, তাহলে সেটি সকর্মক্রিয়া। কেমন? আমি চাঁদ দেখি। আমি চাঁদ দেখি। কি দেখি? চাঁদ দেখি। তাহলে এইটি চাঁদটা হচ্ছে কর্ম, তাহলে কর্মটা আছে, এই জন্য এটি সকর্মক্রিয়া। কিন্তু আমি যদি বলি আমি চোখে দেখি না, কি দেখি না, কাকে দেখি না, এটা নেই, অথবা এটি অকর্মক্রিয়া। কেমন? তারপরে আমি টিফিন খাই। এটি কি খাই? টিফিন খাই। এটি হচ্ছে সকর্মক্রিয়া। কিন্তু আমি যদি বলি আমি টিফিনে খাই, টিফিনে, টিফিনে কি খাই সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, অথবা এটি অকর্মক্রিয়া। তাহলে সকর্মক্রিয়া অকর্মক্রিয়া সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ। এরপরে আছে দ্বিকর্মক্রিয়া। দ্বিকর্মক হচ্ছে দুটি কর্ম থাকে যে বাক্যের মধ্যে, কি এবং কাকে। এখানে এই কির প্রশ্ন যদি থাকে, কাকের প্রশ্নও যদি থাকে, তাহলে এটি দ্বিকর্মক্রিয়া। দুইটা কর্ম থাকে। যেমন একটু আগে যে উদাহরণটা দিয়েছি ওইটি হচ্ছে সুন্দর উদাহরণ, যে বাবা আমাকে একটি কলম দিয়েছেন। কি দিয়েছেন? কলম দিয়েছেন। কে দিয়েছেন? বাবা দিয়েছেন। কি এবং কাকে? আমাকে। আমাকে একটি কলম দিয়েছেন। বাবা আমাকে। কাকে? আমাকে। অতএব এখানে এই আমি একটি কর্ম এবং কলম একটি কর্ম, দুটি কর্ম। তাহলে দুটি কর্ম যে বাক্যের মধ্যে থাকে সেটি হচ্ছে দ্বিকর্মক্রিয়া। এরপরে আছে প্রযোজক ক্রিয়া। প্রযোজকরা কি করে? এই যে তোমরা বিভিন্ন মিডিয়াতে দেখো, সিনেমা বা টেলিভিশন, সেখানে প্রযোজকরা কি করে? নিজে না করে অন্যকে দিয়ে করায়। সব আয়োজন সে করে, কিন্তু অভিনয়, তারপর লাইটসম্যান, ক্যামেরাম্যান, কেমন, সেট তৈরি, সব কিছুই কিন্তু অন্যরা করে। উনি শুধু আয়োজক, অর্থাৎ উনি করান এই কাজগুলো। অতএব যিনি কাজটি করান তিনি হচ্ছেন প্রযোজক। তাহলে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা দেখাচ্ছেন যেহেতু, এই জন্য মা হচ্ছেন প্রযোজক। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এখানে রাখাল হচ্ছে প্রযোজক। কেমন? এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্রযোজ্য। প্রযোজ্য হচ্ছে যাকে দিয়ে কাজটি করানো হয়। যেমন এখানে শিশু প্রযোজ্য, তারপরে গরুকে ঘাস খাওয়ান, গরু প্রযোজ্য। কেমন? তাহলে প্রযোজক প্রযোজ্য ক্রিয়া আমরা পেলাম, প্রযোজক ক্রিয়া পেলাম। এরপরে হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া হচ্ছে যুক্ত করে, যুক্ত হয় যে, যৌগিক মানে যুক্ত করা, যোগ করা। তাহলে দুটো ক্রিয়া যদি বাক্যের মধ্যে যুক্ত হয়, অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া, একটি অসমাপিকা ক্রিয়া, এই দুটো ক্রিয়া যখন বাক্যের মধ্যে যুক্ত হয়, অর্থাৎ একটি বাক্যের মধ্যে দুটো ক্রিয়াই পাওয়া যায়, তখন সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন আমি স্কুলে গিয়ে লেখাপড়া করব, গিয়ে পর্যন্ত হচ্ছে অসমাপিকা ক্রিয়া, লেখাপড়া করব। এই উদাহরণ প্রথমেই আমি দিয়েছি, ঘুরে ফিরে একই উদাহরণ আমি দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যে এখানে কিন্তু একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া একটি বাক্যের মধ্যে যখন থাকে, তখন সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া। মনে রাখতে হবে, দুটো সমাপিকা এবং অসমাপিকা দুটো ক্রিয়া যখন একটি বাক্যের মধ্যে থাকে, তখন সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া। যেতে যেতে পর্যন্ত সবসময় অসমাপিক ক্রিয়া হয়। যেতে যেতে গান গাইব হয়ে গেল
যৌগিক ক্রিয়া, অর্থাৎ দুটোই এই বাক্যের মধ্যে বিদ্যমান। তাহলে আমরা যৌগিক ক্রিয়া পেলাম। এরপরে হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া হচ্ছে যেমন যে বাক্যের মধ্যে কর, দে, হ, পা, খা এই জাতীয় ধাতু যুক্ত হয়, সেইটা হচ্ছে মিশ্র ক্রিয়া। কর, দে, হ, পা, খা এই জাতীয় ধাতু যখন যুক্ত হয় তখন সেটি হচ্ছে মিশ্র ক্রিয়া। যেমন আমি তাজমহল দর্শন করলাম, তাহলে এটি হচ্ছে মিশ্র ক্রিয়া। এরপরে এখন তুমি গোল্লায় যাও, যা আছে, অতএব এটি মিশ্র ক্রিয়া। দে, হ্যাঁ, আমায় দেখতে দে, তাহলে এটি মিশ্র ক্রিয়া। তুমি মানুষ হও, আছে, এটি মিশ্র ক্রিয়া। তাহলে কর, দে এই জাতীয় শব্দ হয়, তাহলে সেটি মিশ্র ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়াগুলো পেলাম কেমন, এইগুলো এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন হয়। আমি যতটুকু আজকে তোমাদের বলেছি এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো এবং এই সূত্রগুলো, যে সূত্রের কথা বলেছি এগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে আশা করি তোমরা বাংলা ব্যাকরণ থেকে যে কটি প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আর বাংলা ভাষার উৎস সম্পর্কে বলেছি, আসলে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের সেখানে দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে কেন্তম, একটা শতম। এগুলো তোমাদের জন্য পরীক্ষায় ইম্পর্টেন্ট নয়, তারপরও তোমাদের সুবিধার জন্য বলছি। কেন্তম, শতম, কেন্তমের আবার শাখা, অর্থাৎ ওই ভাষাগুলো থেকে আবার মানুষ আরও ভাষার সৃষ্টি করেছে। আসলে এগুলো তো 1 বছর 2 বছরে হয়নি, এই ভাষার সৃষ্টি হয়েছে একেবারে হাজার হাজার, শত শত হাজার হাজার বছরের ব্যবধানে মানুষ তার নিজের প্রয়োজনে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে গেছে জীবন ও জীবিকার তাগিদে। এভাবে আবার নতুন ভাষার সৃষ্টি হয়েছে। এমন করে 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 এক ভাষার এভাবে আমরা বাংলা ভাষা পেয়েছি। আবার বাংলা ভাষা দেখা যাবে যে 100 বছর পরে অন্য রূপ লাভ করেছে, অথবা অনেক ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এভাবেই ভাষার সৃষ্টি। তো তাহলে আমাদের ভাষা সম্পর্কে তোমাদেরকে বললাম। আর আছে তোমাদের আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরো তোমাদের সারাংশ লিখতে হবে। তোমরা যদি অল্প কিছু সারাংশ নির্বাচিত করে পড়ো, সারাংশ লিখবে তোমরা 3 বা সারাংশ বা সারমর্ম 3টি বা 4টি বাক্যের মধ্যে, বেশি দীর্ঘ বাক্য করবে না, 3টি বা 4টি বাক্যের মধ্যে। এরপরে রয়েছে ভাব সম্প্রসারণ, সেটিও তোমাদের লিখতে হবে, সেটাও তোমাদের 2-3 পৃষ্ঠা লেখাই যথেষ্ট। এরপরে পত্র আছে তোমাদের, পত্র এগুলো একেবারেই সাধারণভাবে যেসব চিঠিপত্র তোমাদের বইয়ের মধ্যে রয়েছে সেগুলো তোমরা ফলো করবে। তো সেখানে পত্রের যে আবেদনপত্র রয়েছে সেখানে নিয়মকানুনগুলো তোমাদের ভালো করে ফলো করতে হবে। নিয়ম যদি তোমরা পালন না করো ঠিকমতো, তাহলে তোমরা সঠিকভাবে নম্বর পাবে না। যেমন ধরো একটা পত্রের 2টি স্টাইল বা 2টি রূপ রয়েছে, একটি হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, আরেকটি হচ্ছে আমেরিকান পদ্ধতি। এখন সেটা তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের পুরোপুরিভাবে ফলো করতে হবে। এরপরে তোমাদের রচনা রয়েছে প্রবন্ধ, সেখানেও কিন্তু একেবারেই কমন কিছু প্রশ্ন, যেমন স্বদেশ প্রেম, তারপরে শ্রমের মর্যাদা, তারপরে মাতা পিতার প্রতি কর্তব্য, তারপরে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, তারপরে সততা, তারপরে এই জাতীয় কিছু গদবাঁধা প্রশ্ন আসে। আর সমসাময়িক বিষয়ক প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে, যেমন বর্তমানে যে আমাদের প্যান্ডামিক চলছে এর উপরেও তোমরা মোটামুটি পড়াশোনা করে রাখতে পারো, যেমন কোভিড-19 অথবা করোনা মহামারী, এই জাতীয় প্রশ্ন হয়তো আসতে পারে। তোমাদের নিজেদের ধারণা থেকে তোমরা এগুলো লিখবে। তাহলে আজকের শ্রেণীর কাজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।